বন্দর থেকে খাতুনগঞ্জ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশটি পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। একই সাথে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। এক কথায় বলা চলে জাতীয় অর্থনীতির মেরুদণ্ড কিন্তু এই চট্টগ্রাম থেকেই পরিচালিত হয়। তাই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা এবং আমদানি রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। যে আয়োজনে কথা বলতে আমাদের বিটিভির স্টুডিওতে যুক্ত হয়েছেন বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব ফজলে ইকরাম চৌধুরী এবং আছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক জনাব রফিকুল ইসলাম সেলিম। আপনাদের দুজনকেই বিটিভির স্টুডিওতে স্বাগত। আমি শুরু করতে চাই জনাব ফজলে ইকরাম চৌধুরী আপনার কাছ থেকে। আমদানি রপ্তানি বাণিজ্য, বন্দরের গতিশীলতা সবকিছু মিলে কেমন দেখছেন পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্যবসা বাণিজ্য চলছে সেই অবস্থাটা কেমন আছে? আমদানি বাণিজ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট পিরিয়ডে ডেফিনেটলি একটা ভালো একটা প্রভাব পড়েছে। যেমন ধরেন আমি যদি বলি চট্টগ্রাম বন্দরের 2023 সালের সিনারিওটা ছিল 3 মিলিয়নের মতো কন্টেইনার টিউ হ্যান্ডেল হয়েছিল। এরপর 2024 সালে এসে এটা 3.2 মিলিয়নে এসে এবং 2025 সালে এসে এটা দাঁড়িয়েছে আপনার 3.4 মিলিয়ন। তো এটা একটা বিশাল একটা আপনার গ্রোথ কন্টেইনার। তো এটাই একটা আমদানি রপ্তানি বাণিজ্যের একটা উন্নতির একটা গ্রোথের একটা প্রতিফলন, ভালো একটা যে হেলদি একটা প্রতিফলন, এটা কিন্তু আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। তো এছাড়াও আপনার অনেক বিষয় আছে যেগুলি গভর্নমেন্টের যেগুলি সহায়ক, যেগুলি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে যেগুলি সহায়ক, যেগুলি আছে সেগুলি আপনার খুব ভালোভাবেই তারা হ্যান্ডেল করতে পেরেছে। আপনার যেমন ধরেন অনেক অনেক বিষয় নিয়ে তারা, যেমন ধরেন বন্দরের বাইরেও বাহ্যিক অনেক বিষয় যেগুলি বন্দরের অপারেশনকে, বন্দরের যে আপনার যে গ্রোথ যেটা আছে তাকে প্রভাবিত করেছে। যেমন ধরেন আপনার ইনস্টিটিউশনগুলিকে রিফর্ম করার একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা ধরেন আপনার এখানে রাজস্ব আদায় বলেন, ট্যাক্সেশন বলেন, এগুলিতে ভালো একটা রিফর্ম একটা আন্ডারে আনা হয়েছে, যেটা আপনার খুবই একটা পজিটিভ বিষয়, যেখানে মানুষও ভালো সাড়া দিয়েছে। গ্রোথ ডেফিনেটলি এটা অনেকাংশে প্রভাবিত হয়েছে। তারপরে এছাড়াও আপনার অনেক কিছু ব্যাপার আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে ভালো, বা উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক কিছু সম্পন্ন করা সম্ভব হয়নি, এতে ধরেন সময়টাও কম ছিল। আগামী সরকার যে 12 তারিখের পরে ইলেকশনের যে সরকার আসবে, ডেফিনেটলি তারা যদি সেই ইয়াটা অব্যাহত রাখে, সেই প্রচেষ্টাটা যদি অব্যাহত রাখে, ডেফিনেটলি এটা অনেক ভালো সুযোগ আছে। বাট উইদাউট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশন যে রিফর্ম এবং আরও কিছু অনেক ফ্যাক্টরস আছে, এগুলি যদি ধারাবাহিকভাবে যদি এগুলি কন্টিনিউ না করে, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু আমাদের গ্রোথ না হওয়ার সম্ভাবনা অনেক থেকে যাবে। তারপরে আপনার যেমন ধরেন এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এখানে, যেগুলি নিয়ে ইনিশিয়ালি এই সরকার, যে ইন্টারিম সরকার, অনেক প্রচেষ্টা করেছেন ওনারা। রফিকুল ইসলাম সেলিম, আপনি ব্যবসা বাণিজ্য এবং বন্দরের অপারেশন খুব কাছ থেকে অনেকদিন ধরেই পর্যবেক্ষণ করছেন, কেমন দেখছেন আগের যে পরিস্থিতি ছিল আর এখন যে পরিস্থিতি আছে, সব মিলিয়ে কেমন দেখছেন আপনি? 5 আগস্টের আগের যে সময়টা, সে সময় কিন্তু অর্থনীতিতে খুব বড় ধরনের মন্দা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ডলার সংকট, এরপরে আমাদের আমদানি প্রায় থমকে গেছিল। ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছিল না। পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তারা কিন্তু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বা এটাকে যে মানে আগের অবস্থায় ফেরত নেওয়ার কিছু উদ্যোগ গ্রহণ করে। বিশেষ করে রেমিটেন্স আমাদের আসে, প্রচুর রেমিটেন্স আসলো। এর মধ্যে আবার আমাদের যে রিজার্ভ, সেটাও ঘুরে দাঁড়ায়। রিজার্ভ ঘুরে দাঁড়ানোর ফলে আমাদের যে আমদানির ক্ষেত্রে যে ডলার সংকট ছিল, সেটা কাটতে শুরু করে। এবং ওই সরকারের সময়, বিগত সরকারের সময় দেখা যাচ্ছে যে কিছু সিন্ডিকেট বা কয়েকজন আমদানিকারকই মূলত ভোগ্যপণ্য আমদানি করত। এরপরে নতুন সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর, সেটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল। ব্যাংকগুলোকে সরকারের তরফ থেকে কিছু উৎসাহ দেওয়া হলো, যাতে এলসি খোলার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না হয়। এরপর দেখা যাচ্ছে আমদানি বাড়ছে। গত রমজান মাসের আগে আমরা দেখলাম যে এর আগের বছরের তুলনায় 270 জন আমদানিকারক ভোগ্যপণ্য আমদানি করছেন। 270 জন বেশি আমদানিকারক, তার মানে আমদানিতে একটা গতি আসলো। এরপরে সরকারের কিছু উদ্যোগের ফলে রপ্তানিও গতিশীল হলো। সব মিলিয়ে আমাদের যে আমদানি রপ্তানির যে ব্যবসা বাণিজ্য, সেটাতে আমার মনে হয় যে কিছু সম্ভাবনার দিকে আমরা যাচ্ছি।
এর পাশাপাশি উনি যেটা বলেছেন যে চট্টগ্রাম বন্দরে কিছু উন্নয়ন হয়েছে এবং বন্দরে কিছু সংস্কার কার্যক্রম হয়েছে। আমরা দেখলাম যে পরবর্তী মানে একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু ৫ আগস্টের ঘটনা ঘটলো। এরপরে যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তখন সবকিছু আবার নতুন করে সাজানোর যে প্রক্রিয়া, সেখানে কিন্তু বন্দর দ্রুত এগিয়ে গেল। বিশেষ করে বন্দরের যে সক্ষমতা, বন্দরের যে ম্যান পাওয়ার এবং বন্দর যারা পরিচালনা করছেন, তারা কিন্তু তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে দেখা গেল যে বন্দর কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়ালো এবং আমদানি রপ্তানিটা স্বাভাবিক হয়ে গেল। আর এখন যেটা হচ্ছে যে আমদানি রপ্তানি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা গতি এসেছে। আমরা সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার ৩টি দায়িত্ব নিয়ে মূলত তারা দেশ পরিচালনা করছে। তাদের মেজর ৩টি দায়িত্ব। প্রথম হচ্ছে সংস্কার, তারপর হচ্ছে যে বিচার, এরপরে নির্বাচন। সংস্কারের মধ্যে কিন্তু অর্থনীতির খাতটাও কিন্তু খুব অগ্রাধিকার পেয়েছে এই সরকারের সময়। জনাব ফজল ইকরাম, এই যে গত ১ থেকে ১.৫ বছরের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতাও দেখেছি। কাস্টমসের আন্দোলন, বন্দরের আন্দোলন, বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে বন্দরকে অচল করে দেয়া, এ ধরনের কাজগুলো কিন্তু হয়েছে। তো এইটা আসলে কারা করছে বা কি কারণে করছে? না, আমি কাস্টমসের বিষয়ে বলতে এই তো রিফর্ম করলে অনেক রকম প্রতিবন্ধকতা আসবে। আচ্ছা। এ ধরনের অনেক প্রতিবন্ধকতা আসাটা স্বাভাবিক। যেটা আপনার ধরেন এত বছর ১৭, ১৮, ১৯ বছর ধরে যেসব আপনার হয়েছে, যেগুলি আপনার সিস্টেমের বাইরে গিয়ে যেসব কাজ হয়েছে, সেগুলি আপনার হঠাৎ করে যদি আপনি করতে যান, এটা কম সময়, আমি বলবো ইন্টারিম সরকারের সময় যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা প্রতিবন্ধকতা কিছু আসবে। এগুলি উত্তরণ করেই আপনার আমাদের একটা সমাধানে পৌঁছাতে হবে। এবং যেটা খুব ডিফিকাল্ট না, এটা করা যাবে। এটা হয়েছে, কিন্তু উত্তরণ হয়েছে আপনার। যেমন ট্যাক্সে একটা ভালো রিফর্ম হয়েছে, কাস্টমসে আপনার খুব ভালো হয়েছে, রিফর্ম হয়েছে। তো এগুলি এবং চিটাগং বন্দরে খুব একটা আন্দোলন হয়নি আগে। চিটাগং বন্দরে আপনার ধরেন গত ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য কোনো গণ্ডগোল হয়নি। এবং যেগুলি হয়েছে, কিছু হয়েছে, কিছু আপনার ইদানিং কিছু হচ্ছে, সেগুলি আপনার পরে এগুলি সলিউশন হওয়াটা খুব একটা কঠিন কিছু হবে না। তো এইগুলি আপনার একটা জিনিস যদি আপনার রিফর্ম প্রোগ্রামের আন্ডারে যদি কিছু করতে যায়, এখানে প্রতিবন্ধকতা আসবে, এগুলি সমাধানও এগুলি হয়ে যাবে। এগুলি কোনো খুব একটা কষ্টকর কোনো বিষয় না। একই সাথে সরকারের যে কিছু উদ্যোগ ছিল যে লালদিয়া টার্মিনাল, বে টার্মিনাল এবং সবশেষে এনসিটি, এই প্রক্রিয়াগুলো সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিভাবে দেখেন? উদ্যোগটা তো খুবই ভালো উদ্যোগ। যেমন ধরেন আপনার এখানে কিছু মানে আপনার অনেক প্রকল্প ডিলেও হয়ে গেছে। যেমন ধরেন বে টার্মিনালটা, এটা একটা বিশাল বাংলাদেশের জন্য একটা পুরা গেম চেঞ্জার হিসেবে আমরা দেখেছিলাম। এবং বিদেশিরাও, যারা আপনার ইনভেস্টররা, তারা অনেকে আগ্রহ দেখিয়েছে এবং তারা কিন্তু অনেকে প্রিপেয়ারও ছিল। বাট এই জিনিসটা দীর্ঘায়িত হয়ে গেছে, যেটা কিন্তু আগের সরকার থেকে এটা হয়ে আসছে। বিগত যে সরকার ছিল তখন থেকে জিনিসটা কয়েক দফা আলোচনার পরে অনেক অনুষ্ঠান হয়েছে বে টার্মিনাল নিয়ে, বাট বে টার্মিনাল কোনোদিন আলোর মুখ কিন্তু দেখেনি। একটা জমি অধিগ্রহণেও অনেক সময় লেগে গিয়েছিল তখন। বাট এগুলি এখন বর্তমান সময়ে এসে এই সরকার অনেকখানি আপনার অন্যান্য যেমন ধরুন বে টার্মিনাল নিয়ে, ওই যে আপনার লালদিয়ার চর নিয়ে তারা কাজ করেছে। তারপরে আপনার আরএসজিডি তো অবশ্য গত সরকারের সময় তারা দিয়ে দিয়েছিল। এরপরে আপনার অনেক টার্মিনাল তারা বিদেশি যারা আগ্রহ দেখিয়েছে তাদেরকে দেওয়ার কথা চিন্তা করছে। বাট এখানে আপনার খুব একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে সরকারি উদ্যোগ G2G যেগুলি হয়েছে, এখানে কারো কোনো প্রশ্ন করার কোনো অবকাশ নেই। এটা আমাদেরকে সমর্থন দিতেই হবে সরকারকে। বাট যেটা ব্যাপার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন বিদেশিরা নিশ্চয়ই কোনো ভালো কিছু আশা করে আমাদের এখানে ইনভেস্ট করে। আমরা শুনেছি খুব ভালো ডিল করেছে সরকারের সাথে, যার ফলে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে ওঠে সরকার। এখন ব্যাপার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না, যেমন রেল রোডটা, আমাদেরকে এই রুটটা কিন্তু সংস্কার করতে হবে আমাদেরকে। এটা কিন্তু ব্যাপক একটা ডেভেলপ করতে হবে ব্যাপকভাবে। তারপরে আপনার আছে রোড, রাস্তাঘাটের যে উন্নত, এখনও কিন্তু আমরা অনেক কিছু বটলনেক হয়ে থাকে। যে আমাদের ইনল্যান্ড ডিপোগুলি যেগুলো আছে, সেখানে কানেক্টিভিটি যেগুলি, এটা পর্যাপ্ত না, এগুলি অনেক বাড়াতে হবে। তো যদি ধরেন সরকার যেটা সবসময় বলে আসছে যে বিদেশিদেরকে দিলে ইনভেস্টার বাড়বে বাংলাদেশে, অনেক আমাদের অপারেশনাল বলেন, আমাদের ইকোনমিক্যাল বলেন, আমরা সব ব্যাপারে এটা বেনিফিটেড হব। কিন্তু ব্যাপার হচ্ছে আমার যদি কানেক্টিভিটির ব্যাপারে যদি আমি অব্যাহত না রাখি উন্নতি করার, এটা কিন্তু আমাদের ব্যাকফায়ার করবে। এক সময় এসে তারা যখন দেখবে যে তারা যে বেনিফিটের কথা চিন্তা করে বাংলাদেশের বেনিফিট হবে, তাদের নিজেদের বেনিফিট, এই জিনিসটা কিন্তু তখন আর কাজ করবে না। তারা কিন্তু তখন একটা এক্সিট নেওয়ার তখন একটা চিন্তা করবে। কিন্তু এগুলি খুব গুরুত্ব সহকারে
এই একটা চিন্তাগুলি প্যাকেজে দেখতে হবে। ডেফিনেটলি এগুলি করতে হবে। করলে তখন আপনি একটা ভালো কিছু পরে চিন্তা করতে পারবেন যে না ঠিক আছে, আমি এখন একটা অবস্থানে সামনে ভবিষ্যতে যেতে পারবো। Exactly. রফিকুল ইসলাম সেলিম, এই যে বেশ কিছুদিন ধরে বন্দরকে বিদেশি অপারেটর প্রতিষ্ঠান নিয়োগ এরকম একটা কথা চলছে এবং তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মতামতও আছে বাজারে। আপনার মতটা কি? আমাদের যে চট্টগ্রাম বন্দর, এটাকে পুরোদমে সচল রাখতে হলে এবং এটা সক্ষমতা বাড়াতে হলে এখানে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট দরকার। আচ্ছা, যে আমাদের বন্দরের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলা যদি সেগুলাকে বাস্তবায়ন করতে হলে মানে বিদেশি বিনিয়োগ আসতে হবে। যেমন আমাদের এখানে অনেকগুলা অর্থনৈতিক জোন গড়ে উঠছে, এরপরে মিরসরে শিল্পাঞ্চল হলো, এরপরে আনোয়ারাতে চায়না ইপিজেড হলো, তারপর এখানে কোরিয়ান ইপিজেড আছে, আমাদের চট্টগ্রামে আরও 2টি সরকারি ইপিজেড আছে এবং এখানে বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু আবার সামনে আসবে। কিন্তু এই যে বিশাল ধরনের একটা অর্থনৈতিক হাব হবে এই অঞ্চল, মানে চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে, তাহলে সেটার মূল কিন্তু পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে কিন্তু সেটা হবে। এখন চট্টগ্রাম বন্দরে যদি সক্ষমতা না বাড়ে তাহলে এসব ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, বিনিয়োগ এগুলা কিন্তু কোনোটাই সঠিকভাবে পরিচালনা করা যাবে না। এই জন্য বন্দরে বিদেশি বিনিয়োগ দরকার। আর যেটা আমরা আগে থেকে যেটা দেখছি, আসলে এটা অপরিকল্পিতভাবে বন্দরে কিছু উন্নয়ন হয়েছে। বন্দরের আশেপাশে যেগুলো যে অবডক যেগুলো হয়েছে সেগুলোর সাথে যে বন্দরের সংযোগ, এখন দেখা যাচ্ছে বন্দরের 20 কিলোমিটার বা 16 কিলোমিটারের মধ্যে একাধিক অবডক হলো। তাই এই কারণে ওইসব এলাকায় কিন্তু যানজট হচ্ছে। এরপর আমাদের যে উন্নয়নগুলো হয়েছে, যে বিশেষ করে আউটার রিং রোড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরপরে এগুলা কিন্তু অপরিকল্পিতভাবে করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে পতেঙ্গা এলাকা ঘিরে টার্মিনাল শুরু হলো, পতেঙ্গা থেকে টানেল হলো, পতেঙ্গা থেকে আউটার রিং রোড হলো। আবার সেই পতেঙ্গাতে দেখা যাচ্ছে যে লালদিয়াচর টার্মিনাল হবে, সেখানে আরো এবারে পতেঙ্গা টার্মিনাল হলো, তারপর আরো কিছু ইনভেস্টমেন্ট সেখানে আসবে। তাইলে যে বিশাল একটা কর্মযজ্ঞ, সেটাকে সুচারুরূপে পরিচালনা করার মতো কিন্তু সক্ষমতা আমাদের যে অবকাঠামো সেখানে নেই। এরপর ওইদিকে হলো আবার আপনার কক্সবাজার মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেখানে যে জ্বালানি হাব তৈরি হয়েছে, কিন্তু সেটার সাথে চট্টগ্রামের যোগাযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সড়ক অবকাঠামো নেই, এখনো মহাসড়কটি এখনো 2 লেনে রয়ে গেছে। এইসব সমস্যার সমাধান করতে হবে। উনি যেটা বলেছেন যে রেল লাইন সংস্কার করতে হবে এবং আমাদের অনেক কিছু সংস্কারের দরকার আছে, আর এগুলো করতে হলে বিদেশি বিনিয়োগ দরকার। জনাব ফজলে ইকরাম, একই সঙ্গে কিন্তু সরকার বেশ কিছু এই সময়ের মধ্যে তাদের বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেছে। মিশর ইকোনমিক জোন কিভাবে অপারেশনে আসবে সেগুলো নিয়ে কথা বলেছে, এফডিআই নিয়ে কথা বলেছে এবং এফডিআই বেশ কিছু স্বপ্নও দেখানো হয়েছে। আপনাদের কি সুনির্দিষ্ট কোনো প্রপোজাল আছে? যেহেতু বিদেশি অনেক অপারেটর বাংলাদেশের আগ্রহ দেখাচ্ছে, ভাই যেটা বললেন যে বিনিয়োগ হলে সরকারের অনেক, আমাদের অপারেশনাল বলেন, আমাদের ইকোনমিক বলেন, অনেক কিছু এনহান্স হবে এবং বিদেশিরাও বিনিয়োগে, বড় বড় কোম্পানিরা যেহেতু এখানে ইন্টারেস্ট দেখাচ্ছেন, যেমন মার্কস লাইন লালদিয়ার চর নিয়ে তারা একটা চিন্তা করছে, তারপরে অলরেডি আপনার রেড সি তারা সিসিটিতে চলে আসছে, বে টার্মিনালে পিএসএ, আরও অন্যান্য অনেকে আগ্রহ দেখাচ্ছে। তো এটা যদি হয়, যেমন ডেফিনেটলি আমরা আশা করব যে বিশ্বের অনেক বড় বড় দেশও বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাবে, ইনভেস্টমেন্ট আগ্রহ দেখাবে, যেহেতু এখানে ভালো অপারেটর আছে সরকারের মধ্যে। আমরাও পাশাপাশি আমরা একটা প্রপোজাল আমরা অলরেডি চট্টগ্রাম বন্দরকে তথা সরকারকে আমরা দিয়েছি যে জিসিবি এরিয়া যেটা আমরা অলরেডি অপারেট করি, বার্থ অপারেটররা যেটা অপারেট করে, 12টি বার্থ আছে ওইখানে, ওগুলি আমরা নিজেদের অর্থায়নে আধুনিকায়ন করে আমরা কিন্তু বিদেশি আদলে আমরা চালাবার, যেহেতু আমাদের একটা অনেক বড় একটা অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, তো আমরা এটা আমরা পরিচালনার জন্য অলরেডি একটা প্রপোজাল আমরা দিয়েছি এবং আমরা কন্ডিশনও দিয়েছি। যেমন ধরেন চট্টগ্রাম বন্দরে যে ভালো ওয়েল ট্রেইন শ্রমিক যারা আছে, যেগুলো আপনার বয়স বিবেচনা করে, তাদের দক্ষতা বিবেচনা করে, ইভেন চিটাগং পোর্টের যে স্টাফরা আছে তাদের সবাইকে আমরা রিটেইন করব। কারণ আমরা কিন্তু সবসময় এক পেশে চিন্তা করলে হবে না, যদি দক্ষ জনবলকে কিন্তু আমাদের দক্ষভাবে ব্যবহার করতে হবে। আমি যেমন ধরেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলির কথা যদি আপনি চিন্তা করেন, গার্মেন্টস ফ্যাক্টরি আমরা শ্রমিক দ্বারা পরিচালিত হচ্ছে, এটা কিন্তু অটোমেশনে কেউ যাচ্ছে না, এটা খুব ব্যয়বহুল, যার জন্য বিশ্ব কম্পিটিশনে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলি এখনো টিকে আছে তাদের দক্ষ জনবল নিয়ে, এবং তারা দে হ্যাভ প্রুভেন যে বাংলাদেশের গার্মেন্টস কিন্তু বিশ্বের মধ্যে যে চাহিদা, এটা কিন্তু তারা প্রুভ করেছে যে আপনি যে কোনো আউটলেটে বিদেশে গেলে আপনি দেখবেন ইউ উইল ফাইন্ড যে বাংলাদেশি গার্মেন্টস এখানে এনি ব্র্যান্ডের বাংলাদেশ মেড। তো সুতরাং আপনার ওইভাবে আমাদের শ্রমিকরা যেভাবে বন্দরকে তুলে ধরেছে, আপনি দেখেন আজকে লয়েডস লিস্টে 67তম, এখন এই আপনার গত বছর 67 পজিশনে চট্টগ্রাম বন্দর এসেছিল। এটা কিন্তু সবাই ডেডিকেশনের ফলে, এটা এখানে
পোর্টের স্টাফরা আপনার ডেডিকেশনের মাধ্যমে কাজ করেছে, শ্রমিকরা কাজ করেছে, অন্যান্য টার্মিনালগুলিও কাজ করেছে, সবার সম্মিলিতভাবে চট্টগ্রাম বন্দরকে একটা অবস্থানে নিয়ে। এখানে যদি আপনার কোনো রকম গণ্ডগোল হতো বা কোনো যদি অরাজকতা যদি থাকতো, ডেফিনেটলি এই পজিশনে আজকে আসতে পারতো না, যার জন্য আমরা গর্ব বলে আচ্ছা। পড়তে বিভিন্ন আপনার ফোরামে গিয়ে বলবো কোথা থেকে কোথায় চলে আসছে। সুতরাং আমার শ্রমিকদের দক্ষতা এবং সব কিছু বিবেচনা করে তাদেরকে রাখার আমরা পরামর্শ দিয়েছি। আমাদের যে নতুন প্রপোজালটা দিয়েছি, আমরা কিন্তু শ্রমিকদের রিটেইন করার কথা আমরা বলেছি, আচ্ছা। ওদের চাকরিচ্যুত তারা হবে না। হুম, হুম। হ্যাঁ, তাদেরকে আমরা তাদেরকে ওইভাবে আমরা ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, কোনো শ্রমিক হবে না। আর যারা যেতে চায় তাদেরকে আমরা ডিউ দিয়ে তাদের আপনার বেনিফিট দিয়ে আমরা হুম। তাদেরকে এখান থেকে বিদায় করে দিব। এই একটা প্রপোজাল রেখেছি, যেটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে এবং বন্দরের জন্য ভালো হবে। একটা কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ার থাকবে, যে আচ্ছা। বাইরের যারা আছে তারা কিরকম করছে আর আমরা আমাদের সক্ষমতা প্রযুক্তি দিয়ে আমরা কিভাবে আমরা ডেফিনেটলি এখানে হুম। আধুনিক প্রযুক্তির কথাই আমরা চিন্তা করে আমরা এসেছি এবং অনেক ইনভেস্টার্স এখানে আগ্রহী এবং ফরেনার্সরা, বিদেশিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা হুম। ইনভেস্টমেন্টের জন্য খুব আগ্রহী এবং আমাদের লোকাল যারা আছে তারাও অনেকে আগ্রহী। এটার উপর বেসিস করেই আমরা চিন্তা করলাম যে না, ওয়াই নট গিভ ইট এ ট্রাই। যখন বিদেশিরা আসছে, আমাদের একটা কম্পিটিশন থাকবে এখানে, এখন তুলনা করে দেখুক কাদের সাথে কি হচ্ছে। হুম, হুম। আমি আপনাকে ইন্টারেস্টিংলি বলি, এনসিটি, সিসিটি, পিসিটি, এই পিসিটি এখনো আসেনি, আধুনিক যন্ত্রপাতি আসে নাই, তারা কিছু আগের কিছু মতোই এসেছে। করছে। কিন্তু এনসিটি, সিসিটিতে আধুনিক যন্ত্রপাতি অলরেডি আছে, আচ্ছা। বোটের যন্ত্রপাতি আছে ওখানে, আপনার গেন্ট্রি ক্রেন দিয়ে সব হুম, কিছু। কিন্তু জিসিবিটা কিন্তু আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি করি। হুম। শ্রমিকরা কিন্তু ম্যানুয়ালি জাহাজের অপারেশন এবং জেনারেল কার্গো, কন্টেনার সবগুলো কিন্তু ম্যানুয়ালি হ্যান্ডেল করে। আচ্ছা। এখানে করেও কিন্তু তাদের তাদের যে প্রোডাক্টিভিটি, এটা কিন্তু এনসিটি, সিসিটির সমপরিমাণ প্রোডাক্টিভিটি তারা এনশিওর করছে কিন্তু। আচ্ছা। তাহলে তাদের দক্ষতা কিন্তু আপনার কিভাবে বৃদ্ধি পেয়েছে এটা আপনি সহজে অনুমান করতে পারেন। এবং দে হ্যাভ বিন ট্রেন বাই মার্কস লাইন, তাদেরকে কন্টেইনার যারা শ্রমিকরা তাদের কিন্তু মার্কস লাইন থেকে মানুষ এসে তাদেরকে ট্রেন আপ করেছে। তো ওইটা থেকে আমরা বলতে পারি, হ্যাঁ, আমরা সামনে যে আমাদের প্রপোজালে আমরা আধুনিক যন্ত্রপাতি দিবার কথা বলেছি হুম। এবং পাশাপাশি শ্রমিকরা যে তখন ম্যানুয়ালি হ্যান্ডেল করবে ব্যাপারটা কিন্তু তা না, আচ্ছা। কিন্তু তাদেরকে কর্মসংস্থানের আমরা সুযোগের প্ল্যানটা আমরা করে রেখেছি, কোনো শ্রমিক এখান থেকে বাদ যাবে না, এই প্ল্যানটা আছে। এবং এটা আমার মনে হয় চট্টগ্রাম বন্দরের জন্য সহায়ক হবে, সরকারের জন্য সব, দেশের জন্য, এটা সবার জন্য। বন্দর কি এটা পজিটিভলি নিয়েছে? চট্টগ্রাম বন্দরে আমরা প্রপোজালটা দিয়েছি, তারা গ্রহণ করেছে, আচ্ছা। বাট আমরা এখনো তাদের রিপ্লাইটার জন্য ওয়েট করছি। বাট এটা আমি আপনাদের উপর ছেড়ে দিব, তাদের এটা বিবেচনার মধ্যে আনা উচিত কি উচিত না, এটা চট্টগ্রাম বন্দর এবং সরকার বিবেচনা করবে। রফিকুল ইসলাম সেলিম, এই যে এর আগেও কথা হচ্ছিল যে সিন্ডিকেট নিয়ে, বন্দরে একটা সিন্ডিকেট কিন্তু, বন্দর এবং খাতুনগঞ্জ সব মিলে একটা সিন্ডিকেট কিন্তু সবসময় আছে, সামনে রোজা এবং নির্বাচনও আছে। এই সময় কিন্তু বাজারে একটা অস্থিতিশীল করারও একটা প্রক্রিয়া আছে। এখনো 700 750 লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় ভাসছে, প্রায় 100-র কাছাকাছি মাদার ভেসেল জমে আছে বহির্নোঙরে। তো সব মিলিয়ে কিভাবে দেখছেন এটা? এখন পণ্য আসবে, ভোগ্য পণ্য রোজার কিন্তু 2 মাস আগ থেকে আমদানি শুরু হয়, বিশেষ করে রোজায় যেসব পণ্যের বেশি চাহিদা হয় সেসব পণ্য। এবারও কিন্তু প্রচুর পণ্য আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমদানিকারকরা চট্টগ্রাম বন্দরকে গুদাম হিসাবে ব্যবহার করছে। আচ্ছা। বড় বড় জাহাজ থেকে ছোট জাহাজে এসব পণ্য খালাস হয়, খালাস হওয়ার পরে যথারীতি সেগুলো আমদানিকারকের গুদামে চলে যাবে, হুম। নির্দিষ্ট গুদামে চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে বড় জাহাজ থেকে খালাস করে ছোট জাহাজ, লাইটার জাহাজগুলোতে এসব পণ্য রেখে দেওয়া হচ্ছে। সম্প্রতি বন্দরের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি অভিযানে গেছেন, উনি গিয়ে দেখলেন যে একটা লাইটার জাহাজে প্রায় 40 দিনের বেশি 40 সময় দিনের ধরে বেশি। পণ্য ওখানে পড়ে আছে, কিন্তু কবে খালাস হবে বা কবে গন্তব্যে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এর ফলে দেখা যাচ্ছে যে প্রতিদিন কিন্তু জাহাজ ভাড়া দিতে হচ্ছে তাকে। তাহলে এটার দাম যে মূল্য বেড়ে যাচ্ছে, এটা ভোগ্য পণ্যের উপরে, ভোগ্য পণ্যের মূল্য বেড়ে যাবে এবং সেটা কিন্তু বাজারের সাধারণ ভোক্তার উপর কিন্তু সেটার প্রভাব পড়বে। এবং এই যে পণ্য খালাস, যেহেতু লাইটার জাহাজ সংকট দেখা দিচ্ছে, যেহেতু জাহাজগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে, জাহাজের সংকট দেখা দিচ্ছে, এখন মাদার ভেসেল থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। তাহলে ওই যারা আমদানিকারক কিন্তু ওখানেও কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমদানিকারক যেটা উনার যে ব্যয়টা বাড়বে সেটা কিন্তু ভোক্তার কাছ থেকে ওনারা নিয়ে নেবেন। তো এই জন্য সাধারণ মানুষের যে ভোগ্য পণ্য সেগুলো রোজায় স্বাভাবিক ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে এবং বাজারের সরবরাহ যেটা স্বাভাবিক রাখার ক্ষেত্রে এগুলো সরকারের আরো কঠোর হওয়া উচিত। এবং এই ব্যাপারে ব্যবসায়ী যারা আমদানি রপ্তানিকারক সমিতির সাথে যারা আছেন, তারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরও এখানে ভূমিকা আছে। যে আমাদের মধ্যে যে সততার অভাব,
সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। সুতরাং আচ্ছা। আমরা ব্যবসা বাণিজ্য যখন করব সেখানে সততা, স্বচ্ছতা এবং আমাদের জাতির প্রতি যে একটা কমিটমেন্ট, মানে জবাবদিহিতা, সেটাও আমার মনে থাকা দরকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করব এবং খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে সিন্ডিকেটের কথা উনি বলছিলেন। এই সিন্ডিকেট ভাঙতে আপনাদের কোনো আ আ প্রস্তাবনা আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? আপনার এই আমার কর্মক্ষেত্র থেকে আমি যেটা বলতে পারি, সর্বপ্রথম যেটা আপনার আসে সেটা হচ্ছে একটা দেশের, এই যে ভাই যে বললেন কমিটমেন্টের কথা, দেশপ্রেম এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি না থাকে একটা দেশে, এখানে সিন্ডিকেটরা এসব অ্যাডভান্টেজ নিবেই। আমার তরফ থেকে আমি যেটা বলতে পারি, যেটা লাইটারের একটা ব্যাপার হয়েছে, যে লাইটার সংকট, হঠাৎ করে লাইটার সংকট হয়ে গেছে বাংলাদেশে। কেন লাইটার সংকট হলো? অনেকগুলি লাইটারকে দেখা গেছে ভাসমান অবস্থায়, মানে প্রায় 90% লাইটার ভাসমান অবস্থায় বসে আছে দিনের পর দিন। এটা কিন্তু আগেও হয়েছিল, এটা বিগত সরকারের আমলেও এই জিনিসটা হয়েছিল, যে যেগুলি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এগুলি গোডাউনের মতো ইউজ করে এবং মাসের পর মাস তারা ভাসমান অবস্থায় থাকে এবং সময় সুযোগে তারা এসে দাম বাড়িয়ে দেশের একটা বিরাট একটা মানুষের একটা বিরাট আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত। এইসব আপনার মনিটরিংয়ের, কঠোর মনিটরিংয়ের, আমি যেমন ধরেন আই এম ফোকাস যে বিদেশি ইনভেস্টমেন্টের আমি প্রতি ফোকাস, দ্যাট ইজ ফাইন, আমি করলাম। বিদেশি যারা যারা আছে আপনার ওই দেশের অন্যান্য ডেভেলপমেন্টের কথা আমি চিন্তা করে আমি আছি, যা ফাইন। বাট ভিতরে ভিতরে অনেক কিছু দেশে হয়ে যায় যেটা কিন্তু আমাদের নজরদারিতে আনা খুব জরুরি। এগুলি যদি আমাদের এখানে যদি লুপহোলসগুলি থেকে যায়, এটা কিন্তু দেশের জন্য বিরাজ খুব ড্যামেজিং একটা হয়ে যায়, ব্যাপার হয়ে যায়। যেমন ধরেন এখন এই ইকোনমির সাথে সাথে আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু কঠোর হস্তে দমন যদি আমরা না করি, তাহলে কিন্তু বিদেশি ইনভেস্টররা একটা ভীতির মধ্যে থাকবে। আপনার যত কিছুই দেখেন না কেন, তারা কিন্তু বাংলাদেশে আসতে সিকিউর ফিল করবে না। তো এইসব ব্যাপারে আপনার আমাদের নজরদারিগুলি বাড়িয়ে দেশের একটা ভালো একটা পরিস্থিতি সৃষ্টি করলে তখন আমরা একটা ভালো কিছু একটা আশা করতে পারবো বাংলাদেশের। ধন্যবাদ আপনাদের দুজনকে বিটিভির স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। সুধী দর্শক, দুজন অতিথি কথা বলছিলেন চট্টগ্রাম বন্দর এবং খাতুনগঞ্জ এবং এক কথায় জাতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং কিভাবে এই অর্থনীতিটা চলছে সেই ব্যাপারে তাদের পরিকল্পনা তুলে ধরছিলেন, প্রস্তাবনাও তুলে ধরছিলেন। আমরা আশা করব সরকার এই প্রস্তাবনাগুলো আমলে নিয়ে আগামী দিনের তাদের চলার গতিপথ নির্ধারণ করবে এবং জাতীয় অর্থনীতির যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে।